আধুনিক ক্ষুদ্র ঋণ বা মাইক্রোক্রেডিট সিস্টেমের প্রবর্তক তিনি। অর্থনীতি ও শান্তিকে এক সুতোয় গেঁথে তাক লাগিয়ে দিয়েছিলেন পুরো বিশ্ব অর্থনীতিকে। তিনি এমন একজন বাঙালি যার জন্ম চট্টগ্রামে এক গয়না ব্যবসায়ীর ঘরে। গ্রামীণ ব্যাংক 3-0 থিওরির মতো আলোচিত সব থিওরির সাথে মেধা ও সততা দিয়ে যিনি গড়ে নিয়েছেন বিশ্ব দরবারে এক অতুলনীয় অবস্থান। আজ বাংলার প্রতিটি ঘরে অত্যন্ত আস্থাভাজন এই সুপুরুষ বাংলাদেশের ঘরে নিয়ে এসেছেন একমাত্র নোবেল পুরস্কার বিজয়ের গৌরব। বুঝতে আর দেরি নেই, ইলম বাংলার আয়োজন আজ যাকে নিয়ে, তার নাম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরু করছি তার শৈশব ও কর্মজীবনের সংক্ষিপ্ত আলোচনা দিয়ে। 9 ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রামের হাটহাজারীর কাপ্তাই সড়কের বাথুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন 1940 সালের 28 জুন। ছাত্র হিসেবে বরাবরই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। তার ফলশ্রুতিতে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পূর্ব পাকিস্তানের 39,000 ছাত্রের মধ্যে 16তম স্থান অর্জন করেন তিনি। 1957 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং 1960 সালে বিএ এবং 1961 সালে এমএ সম্পন্ন করেন। ছাত্রাবস্থায় তিনি স্কাউট এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। স্নাতক শেষ করে তিনি গবেষণা সহকারী হিসেবে অর্থনীতি ব্যুরোতে যোগ দেন এবং পরবর্তীতে 61 সালে চট্টগ্রাম কলেজ অর্থনীতির প্রভাষক হিসেবে নিয়োগ পান। 1965 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুলব্রাইট স্কলারশিপ পেয়ে যান। 1971 সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি তিনি অর্জন করেন। 71-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে তিনি বাংলাদেশকে সহায়তা করার উদ্দেশ্যে একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন এবং অন্যান্য বাংলাদেশিদের সাথে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন। স্বাধীন বাংলাদেশে ফেরত এসে ডক্টর ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 1975 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং 1989 সাল পর্যন্ত এ পদে তিনি কর্মরত ছিলেন। স্বাধীনতার পরে 74-এর দুর্ভিক্ষ ডক্টর ইউনূসকে ব্যাপকভাবে নাড়া দেয়। সেই সময় তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন। 1976 সালে তার সুযোগ আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি জোবরা গ্রামের দরিদ্র পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার। সেখানকার পরিবারগুলো ও বিশেষ করে গ্রামীণ মহিলাদের সাথে আলাপ করে মোহাম্মদ ইউনূস আবিষ্কার করেন যে খুব ছোট ঋণ দরিদ্র মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি করতে পারে। তিনি এটাও খেয়াল করেন বাংলাদেশের কৃষিজীবী মানুষেরা অত্যন্ত কর্মঠ, কিন্তু তারা মহাজনদের শাসনের শিকার। এদিকে প্রথাগত ব্যাংকগুলো দরিদ্রদেরকে উচ্চ ঋণ খেলাপির ঝুঁকির কারণে যুক্তিসঙ্গত সুদে ছোট ঋণ দিতে চায় না। তখন ইউনূস তার নিজের টাকা থেকে 27 মার্কিন ডলার ঋণ দেন গ্রামের 42 জন মহিলাকে, যারা প্রতি ঋণে 0.50 টাকা লাভ করেন। সেখান থেকেই ক্ষুদ্র ঋণের ধারণার প্রচলন হয়। পরবর্তীতে ইউনূস সরকারি জনতা ব্যাংক থেকে একটি ঋণ পান ঠিকই, কিন্তু 1983 সালের 1 অক্টোবর এই পাইলট প্রকল্পটি দরিদ্র বাংলাদেশিদের জন্য একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে কাজ শুরু করে, যার নামকরণ করা হয় গ্রামীণ ব্যাংক। 1980 সালের শেষের দিকে গ্রামীণ ব্যাংক অব্যবহৃত মাছ ধরার পুকুর সংস্কার এবং গভীর নলকূপ স্থাপনের মতো বিষয় নিয়ে কাজ করে যেতে শুরু করে। 1989 সালে এই বৈচিত্র্যপূর্ণ প্রকল্পগুলো পৃথক সংস্থায় বৃদ্ধি পেতে শুরু করে। সময়ের পরিক্রমায় গ্রামীণ ব্যাংকের উদ্যোগটি গ্রামীণ ট্রাস্ট এবং গ্রামীণ তহবিলের মতো বড় বড় প্রকল্প সহ লাভজনক এবং অলাভজনক উদ্যোগের একটি বহুমুখী গোষ্ঠীতে পরিণত হয়। 1997 থেকে 2007 সাল পর্যন্ত পল্লী ফোন প্রকল্পটি 50,000-এরও বেশি গ্রামে 2,60,000 গ্রামীণ দরিদ্রের কাছে সেলফোনের মালিকানা নিয়ে এসেছিল। বর্তমানে গ্রামীণ ব্যাংক বাংলাদেশের 35,000 গ্রামে তাদের কার্যক্রম সফলতার সাথে পরিচালনা করে আসছে এবং যারা তাদের ভাগ্যের চাকা ঘুরিয়েছেন তাদের মধ্যে 94% নারী।
ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অদম্য চেষ্টার ফলস্বরূপ ইউনূস এবং গ্রামীণ ব্যাংককে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের প্রচেষ্টার জন্য 2006 সালের শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়, যা বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের। 2015 সালে 71 বছর বয়সে তিনি গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদ থেকে অবসর গ্রহণ করেন। 2007 সালের দিকে এসে ডক্টর ইউনূস রাজনৈতিক সদিচ্ছা, সঠিক নেতৃত্ব এবং সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করেন। তবে 3 মে ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান ফখরুদ্দিন আহমেদের সাথে সাক্ষাতের পর তিনি তার রাজনৈতিক পরিকল্পনা পরিত্যাগের ঘোষণা দেন। তবে পরে 1996 সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 2024 সালের 5ই আগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে প্রস্তাব করে। পরবর্তীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এতে সম্মতি জ্ঞাপন করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। 8ই আগস্ট 2024-এ তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। তার দীর্ঘ কর্মজীবনের মধ্যে আরেকটি মাইলফলক ছিল 2016 সালের মার্চ মাসে তিনি জাতিসংঘের মহাসচিব বান কি মুন কর্তৃক স্বাস্থ্য, কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বিষয়ক উচ্চ পর্যায়ের কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পান। বাংলাদেশের জন্য সুখ্যাতি বয়ে আনা এই লোকটির জীবনে কি তার মানে নেই কোনো কালো অধ্যায়? দুর্ভাগ্যবশত বিশ্বের 25 জন সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়িক ব্যক্তিদের মধ্যে একজন হিসেবে নির্বাচিত হওয়া ইউনূসকেও দেশের মাটিতে নানাভাবে হতে হয়েছিল নাজেহাল। বাংলাদেশ সরকার 2010 সালের ডিসেম্বরে ইউনূসের বিরুদ্ধে প্রথম মামলা দেয়। অভিযোগ করে যে 1996 সালে তিনি গ্রামীণ ব্যাংকের একটি সহযোগী কোম্পানিতে প্রায় $100 মিলিয়ন হস্তান্তর করেছিলেন। ইউনূস এই অভিযোগ অস্বীকার করেন এবং নরওয়ে সরকার তাকে নির্দোষ প্রমাণিত করে। ইউনূস 3টি ফৌজদারি মামলায় আইনি প্রক্রিয়ার আওতায় আসেন। 2007 সালে রাজনীতিবিদদের সমালোচনা করার জন্য ইউনূসের বিরুদ্ধে একটি ফৌজদারি মানহানির মামলা দায়ের করা হয়। এমনকি গ্রামীণ ব্যাংকের উপরেও আসতে থাকে নানা প্রতিহিংসার থাবা। নানাভাবে তিনি হতে থাকেন বিপর্যস্ত। ঘটনাক্রমে দেশে স্বৈরাচার শাসন নির্মূল হবার পর এবং 2024 সালের 6 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করার পরে শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে রাষ্ট্রপতি যখন ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য মনোনীত করেছিলেন, তখন ঘটনা কিছুটা শিথিল হয়। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসাবে দেখা শ্রমকোড লঙ্ঘনের অভিযোগে পরের দিন আপিলে তাকে খালাস করা হয় এবং তিনি দেশে ফিরে আসেন। 8ই আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। সম্মানিত এই ব্যক্তি পৃথিবীর বহু দেশে নানা স্বীকৃতিতে ভূষিত হয়েছেন, যা বর্ণনাতীত। তন্মধ্যে 2020 সালের টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে তার মশাল বাহন ও প্রধান অতিথি হিসেবে আপ্যায়ন পাওয়া এবং 2024 সালের প্যারিস অলিম্পিকে তার যাত্রা ছিল অন্যতম। এমনকি পৃথিবীর ইতিহাসে যে 2 জন ব্যক্তিকে অলিম্পিক লরেল সম্মাননা দেওয়া হয়েছে তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন। পৃথিবীব্যাপী ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন গ্রহণযোগ্যতাই আমাদের দেশের তরুণদের কাছে তাকে করেছে নতুন বাংলাদেশ বিনির্মাণের কারিগর, একজন আইডল। বাংলাদেশের সাধারণ নাগরিকদের বিশ্বাস, বিশ্ব দরবারে এমন গ্রহণযোগ্য নামী কৃতি সন্তানই পারবে বাংলাদেশের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে। বাকিটুকু এখন সময়ের ব্যাপার। আজ তাহলে এ পর্যন্তই। সাবস্ক্রাইব করুন ইলম বাংলা এবং সাথেই থাকুন আমাদের। পরবর্তী ভিডিওতে কি দেখতে চান জানাবেন, কিন্তু বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না যেন। পরবর্তী এপিসোডে আবার ফিরব। সেই পর্যন্ত সবাই সুস্বাস্থ্যে থাকুন।